আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাজনৈতিক অস্থিরতা ও জনমতের তীব্র চাপের মুখে তার এই উদ্যোগ নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার জমা দেওয়া এবং রবিবার প্রকাশিত এক পৃষ্ঠার চিঠিতে তিনি যুক্তি দিয়েছেন, জনস্বার্থে এই ক্ষমা অত্যন্ত জরুরি। নেতানিয়াহু লিখেছেন, তার বিচার ইসরায়েলি সমাজে তীব্র বিভেদ সৃষ্টি করেছে। জাতীয় ঐক্য ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। তবে তিনি চিঠিতে কোনো অপরাধ স্বীকার করেননি এবং রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কোনো প্রতিশ্রুতিও দেননি। তিনি লিখেছেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনার কাছে ক্ষমা প্রদানের আবেদন জানাচ্ছি, যাতে জাতীয় ঐক্য পুনরুদ্ধার করা যায় এবং সরকার দেশের নিরাপত্তার সংকট মোকাবেলায় সম্পূর্ণ মনোযোগ দিতে পারে। রাষ্ট্রের প্রতি আমার দায়বদ্ধতার অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি আইন অনুযায়ী ক্ষমা দেওয়ার একমাত্র অধিকার প্রেসিডেন্টের হাতে। হারজোগের কার্যালয় নিশ্চিত করেছে তারা চিঠি পেয়েছেন এবং গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করবেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর সই করা চিঠিটি আইনজীবী অমিত হাদাদ প্রেসিডেন্টের দপ্তরে জমা দেন। নেতানিয়াহুর মতে, ব্যক্তিগতভাবে তিনি আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আগ্রহী, কিন্তু জনস্বার্থ ভিন্ন কিছু দাবি করে। নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলার বিচার অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইয়ার লাপিদ সহ ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা। তাদের মতে, ক্ষমা করা হলে আইনের শাসনের ক্ষতি হবে এবং প্রধানমন্ত্রী তার অভিযুক্ত কর্মকাণ্ডের দায় এড়িয়ে যেতে পারবেন। ইয়ার লাপিদ বলেন, দোষ স্বীকার, অনুশোচনা প্রকাশ ও অবিলম্বে রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ানো ছাড়া নেতানিয়াহুকে ক্ষমা করা সম্ভব নয়। বামপন্থী ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান এক্সে লিখেছেন, শুধুমাত্র দোষী মানুষই ক্ষমা চায়। ৮ বছরের বিচার শেষে যখন কোনো মামলা ভেঙে পড়েনি, তখন নেতানিয়াহু ক্ষমা চাইছেন। নভেম্বরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হারজোগকে চিঠি লিখে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি লেখেন, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, বেনিয়ামিন নেতানিয়াহুকে পুরোপুরি ক্ষমা করে দিন। তিনি যুদ্ধের সময় দৃঢ় নেতৃত্ব দিয়েছেন এবং এখন দেশকে শান্তির পথে এগিয়ে নিচ্ছেন। ইসরায়েলি চ্যানেল 12 পরিচালিত এক জরিপে দেখা গেছে, 48% ইসরায়েলি নেতানিয়াহুকে নিঃশর্ত ক্ষমার বিপক্ষে, ক্ষমার পক্ষে 44% এবং এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি 8%। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট জানায়, সাধারণত রায় ঘোষণার পরই ক্ষমা করা হয়। বিচারাধীন অবস্থায় ক্ষমা করা হলে বিচার ব্যবস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাকে কার্যত পাশ কাটানো হয়। নেতানিয়াহুই প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকা অবস্থায় ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন। তার বিচার শুরু হয় 2020 সালের মে মাসে 3টি পৃথক মামলায়, যার একটি ঘুষের অভিযোগে। প্রতিটি মামলায় জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। বিচার শুরুর 5 বছর পরেও মামলাগুলোর নিষ্পত্তি হয়নি। ক্ষমা চেয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠানোর পর থেকেই নেতানিয়াহুর হয়ে সাফাই দিচ্ছেন মন্ত্রিসভার কট্টর ইহুদিবাদী সদস্যরা। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রেসিডেন্ট আইজাক হারজোগকে নেতানিয়াহুর ক্ষমার আবেদন মঞ্জুর করার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল আজ অতীতের যে কোনো সময়ের চেয়ে জটিল নিরাপত্তা বাস্তবতার মুখোমুখি। একদিকে পুরনো শত্রুরা শক্তি পুনর্নির্মাণের চেষ্টা করছে, অন্যদিকে এই অঞ্চলে নতুন শক্তি ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সময়ে আমাদের কৌশলগত হুমকির ওপর দৃষ্টি রেখে ঐক্যবদ্ধ নেতৃত্ব প্রয়োজন। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টও যেমন উল্লেখ করেছেন, ক্ষমাই হল প্রায় 1 দশক ধরে বিদ্যমান গভীর বিভেদের অবসান ঘটিয়ে দেশকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবার উপযোগী করার একমাত্র পথ। বেনিয়ামিন নেতানিয়াহু বহুবার জনগণের আস্থা অর্জন করেছেন এবং তাকে নেতৃত্বের দায়িত্ব চালিয়ে যেতে দিতে হবে। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, যে কোনো যুক্তিসঙ্গত ব্যক্তির কাছে স্পষ্ট যে নেতানিয়াহু বছরের পর বছর দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থার মাধ্যমে নির্যাতিত হয়েছেন। তাই আমি প্রেসিডেন্টের কাছে তাকে ক্ষমা করার অনুরোধ জানাচ্ছি। নেতানিয়াহুর দুর্নীতির মামলায় পূর্ণ ক্ষমার আবেদনের প্রতিবাদে তেল আবিবের প্রেসিডেন্ট আইজাক হারজোগের ব্যক্তিগত বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ নাগরিকরা।
রোববার রাতে এই বিক্ষোভে বিপুল ইসরায়েলি অংশ নেন। বিক্ষোভে ছিলেন বিরোধী দলের এমপি নাআমা লাজিমি সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। পার্ডন বানানা রিপাবলিক স্লোগান দিয়ে তারা হারজগকে আবেদনটি প্রত্যাখ্যানের আহ্বান জানান। বিক্ষোভস্থলে এক ব্যক্তি কমলা রঙের জাম্পস্যুট পরে নেতানিয়াহুর সাজে উপস্থিত হন, আর অন্যরা বিশাল কলার স্তূপ এবং পার্ডন লেখা বোর্ড নিয়ে এর পেছনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। প্রখ্যাত সরকার বিরোধী কর্মী শিকমা ব্রেসলার বিক্ষোভে বলেন, নেতানিয়াহু চান বিচার বাতিল হোক এবং এর কোনো দায় যেন নিতে না হয়। ঠিক যেভাবে তিনি দেশকে ছিন্ন ভিন্ন করেছেন, কিন্তু তার মূল্য দিতে হবে না। তিনি আরো বলেন, এই লড়াই আমাদের দেশ ও ভবিষ্যতের প্রশ্ন। এই লড়াইয়ে হেরে গেলে আমাদের ভবিষ্যৎ বিলীন হয়ে যাবে। ওয়াশিংটন পোস্টের তদন্তে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ বাস্তবায়নের আগেই ভেঙে পড়তে শুরু করেছে। 17 নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে অনুমোদিত এই বাহিনীকে গাজায় নিরাপত্তা প্রতিষ্ঠা ও নিরস্ত্রীকরণ নিশ্চিত করার শান্তিরক্ষী মডেল হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরিকল্পনা ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই বিভিন্ন দেশের অনাগ্রহ, অংশগ্রহণ প্রত্যাহার এবং উদ্দেশ্য ও বৈধতা নিয়ে প্রশ্নের মুখে উদ্যোগটি অনিশ্চয়তায় পড়েছে। প্রতিবেদন অনুযায়ী শুরুতে সেনা পাঠানোর কথা জানিয়েছিল ইন্দোনেশিয়া, আজারবাইজান, পাকিস্তান, ইতালি ও কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র। কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে, মোতায়েন হলে এই বাহিনীকে ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং ফিলিস্তিনিদের প্রতিরোধ দমন করতে ব্যবহার করা হতে পারে। এক ইন্দোনেশীয় কর্মকর্তা বলেন, গাজায় বাহিনী পাঠিয়ে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রতিরোধকারীদের নিরস্ত্র করার পরিকল্পনার সঙ্গে কোনো দেশ এগোতে চাইছে না। আইএসএফকে 15 থেকে 20 হাজার সদস্য নিয়ে গঠন করার কথা থাকলেও ইন্দোনেশিয়া তাদের সম্ভাব্য সেনা সংখ্যা 20 হাজার থেকে কমিয়ে 1200-তে নামিয়ে এনেছে। আজারবাইজান জানিয়েছে, ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ না হলে তারা এই বাহিনীতে যোগ দেবে না। যাদের মূল অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করা হচ্ছিল, সেই উপসাগরীয় দেশগুলো পুরোপুরি সরে দাঁড়িয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের মিত্র ইতালিও সামরিক সম্পৃক্ততা কমিয়ে শুধুমাত্র প্রশিক্ষণ ও মাইক অপসারণের মতো সীমিত ভূমিকা বিবেচনা করছে। মিশর এরই মধ্যে জানিয়ে দিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনী থাকলে তারা কোনোভাবেই এই উদ্যোগে অংশ নেবে না। সাবেক মিশরীয় কূটনীতিক হেশাম ইউসুফ সতর্ক করে বলেন, যদি ইসরায়েল এই বাহিনীর সদস্যদের আক্রমণ করে, পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। পরিস্থিতি স্পষ্ট না হওয়ায় আইএসএফ এখনও কাগজে কলমেই সীমাবদ্ধ। কোন দেশ এই বাহিনীর নেতৃত্ব দেবে কিংবা এর গঠন প্রক্রিয়া কেমন হবে, তা নিয়ে অনিশ্চয়তা দিন দিন গভীর হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তেহরানে বৈঠক করেছেন এবং ইসলামী বিশ্বের মধ্যে একতা ও পারস্পরিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোকে একে অপরের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে হবে এবং সমস্যাকে জটিল করা থেকে বিরত থাকতে হবে। পেজেশকিয়ান ইরান ও তুরস্কের ঐতিহাসিক এবং ভ্রাতৃত্বমূলক সম্পর্ককে গভীর ভিত্তি সম্পন্ন এবং সম্প্রসারণের বিশাল সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান আঞ্চলিক সংকটগুলো মূলত হস্তক্ষেপকারী শক্তি ও তাদের ষড়যন্ত্রের ফল, যা ইসলামী দেশগুলোর উন্নয়ন ও অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করছে। তিনি আরও বলেন, যদি ইসলামী দেশগুলো সংহতি, সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অগ্রসর হয়, তবে কোনো শক্তি মুসলিম জাতির জন্য সমস্যা সৃষ্টি করতে পারবে না। পেজেশকিয়ান ইউরোপীয় দেশগুলোর ঐক্য ও সমষ্টিগত উন্নয়নের উদাহরণ দিয়ে বলেন, ইসলামী বিশ্বের সাংস্কৃতিক ও সভ্যতাগত মিল আরও গভীর। আমরা অভ্যন্তরীণ বিরোধ পরিহার করে সমষ্টিগত উন্নয়নের পথ অনুসরণ করতে পারি। হাকান ফিদান ইরানি প্রেসিডেন্টের কাছে তুরস্কের প্রেসিডেন্টের উষ্ণ অভিবাদন পৌঁছে দেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বের ওপর এরদোয়ানের বিশেষ বার্তা পৌঁছে দেন। তিনি মুসলিম বিশ্বের প্রতি পেজেশকিয়ানের উদ্বেগের প্রশংসা করে বলেন, আমরা এই দৃষ্টিভঙ্গির সঙ্গে পুরোপুরি একমত। অভ্যন্তরীণ ভিন্নমতই ইসলামী বিশ্বের মূল্যবান সময় নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রভিত্তিক সমাধানে ইসরায়েল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাতে নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় নেতা
পোপ চতুর্দশ লিও। পোপ হিসেবে নিজের প্রথম বিদেশ সফরকালে রোববার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। চলতি বছরের মে মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে নির্বাচিত হন পোপ লিও। এরপর এটাই তার প্রথম বিদেশ সফর। গত বৃহস্পতিবার তিনি সফর শুরু করেন এবং এর অংশ হিসেবে গত 3 দিন তুরস্কে অবস্থান করেন। রোববার বিকেলে তিনি লেবাননে পৌঁছান। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার প্রেক্ষাপটে তার এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুরস্ক থেকে লেবাননে যাওয়ার পথে বিমানে থাকা অবস্থায় এক সংবাদ সম্মেলনে পোপ বলেন, ফিলিস্তিন ইস্যুতে ভ্যাটিকানের অবস্থান সুস্পষ্ট। ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের একমাত্র সমাধান হল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। তিনি বলেন, আমরা সবাই জানি এই মুহূর্তে ইসরায়েল সেই সমাধান মেনে নিচ্ছে না, কিন্তু আমরা এটাকেই একমাত্র পথ হিসেবে দেখি। পোপ আরও বলেন, আমরা ইসরায়েলেরও বন্ধু এবং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতায় ভূমিকা রাখতে চাই, যেন সবার জন্য ন্যায়সঙ্গত সমাধানের দিকে এগোনো যায়। সংবাদ সম্মেলনে পোপ জানায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে তিনি ইসরায়েল, ফিলিস্তিন ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তার মতে উভয় যুদ্ধের অবসানে তুরস্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।